আরআরবিতে ভালো স্কোর করতে হলে ফিজিক্সে কিন্তু অনেক ক্ষেত্রেই ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসছে। আমরা আজকের ভিডিওতে এটা জেনে নেব যে কোন 10টা ফর্মুলা থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো এসেছে। যদি 95% প্রশ্ন এই 10টা ফর্মুলার উপর বেস করেই কিন্তু এসেছে, খুব সিম্পল 10টা ফর্মুলা, কিন্তু ফিজিক্স কিন্তু আরআরবিতে খুব ভাইটাল রোল প্লে করে। তাই ভিডিওটা একদম শুরু থেকে দেখো, আশা করছি আরআরবি এক্সামিনেশনে, আপকামিং এক্সামিনেশনে তোমাদের খুব হেল্প করবে। তো চলো, প্রথম যে ফর্মুলাটা রয়েছে দ্যাট ইজ আ ভেরি ভেরি সিম্পল ফর্মুলা। আমাদের ফার্স্ট ফর্মুলাতে রয়েছে, সেটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে ভেরি সিম্পল, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি ফর্মুলা। কি ফর্মুলাটার নাম কি? ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি। হোয়াট ইজ ডাব্লিউ ইয়ার? ডাব্লিউ ইজ দ্য ওয়েট। ওয়েট মানে হচ্ছে ওজন, এবং ওয়েটের ইউনিট কি হয়? ওয়েটের ইউনিট হচ্ছে নিউটন বা ডাইন। নিউটন হচ্ছে এসআই ইউনিট, ডাইন হচ্ছে সিজিএস ইউনিট। এবং এবং তারপরে কি আছে? ওয়েট ইজ ইকুয়ালস টু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এম ফর মাস। মাসের ইউনিট কি? মাসের ইউনিট হচ্ছে কেজি বা কিলোগ্রাম, আমরা এখানে কেজি নেব বিকজ কেজি ইজ এসআই ইউনিট অফ মাস। এবং জি হচ্ছে কিন্তু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অভিকর্ষীয় ত্বরণ। এবং অভিকর্ষীয় ত্বরণের ভ্যালু হচ্ছে অলওয়েজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ওজন সমান ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এই ফর্মুলাটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আরআরবি 2018 একটা প্রশ্ন এসেছে, হোয়াট উইল বি দ্য মাস অফ দ্য গার্ল ওয়েটিং 450 নিউটন। অর্থাৎ কোনো একটা মেয়ের যদি ওয়েট যদি হয় 450 নিউটন, তাহলে তার মাস কত, তার এম কত? কি হবে? খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। কি অ্যান্সার হবে? ওয়েট হচ্ছে 450 নিউটন। আমি বলেছি ওয়েট সবসময় ডাইন বা নিউটনে প্রকাশ করা, হিয়ার ওয়েট এসআই ইউনিট নিউটন। মাস কত সেটা জানতে চেয়েছে, আর জি এর ভ্যালু ইজ ফিক্সড ইন আর্থ, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি করলে এর অ্যান্সারটা বেরোবে 450 ডিভাইড বাই 9.8। অ্যান্সার বেরোবে নিয়ার অ্যাবাউট 45.91 কেজি বা 45.9 কেজি। তো ডি ইজ দ্য অ্যান্সার। এখানে একটা প্রশ্ন, একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওয়েট বা ওজন কিন্তু পরিবর্তনশীল, কিন্তু ভর বা মাস কিন্তু অপরিবর্তনশীল। এখানে দেখো দেখানো হয়েছে একটা মানুষের পৃথিবীতে ভর 50 কেজি এবং তার ওয়েট 490 নিউটন। খুব সিম্পল, তোমরা যদি জি এর ভ্যালুটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পৃথিবীতে 50 ইন্টু 9.8 দিয়ে গুণ করো, 450 নিউটন বেরিয়ে যাবে। কিন্তু যখন সেই ব্যক্তিটাই যখন চাঁদে চলে যাচ্ছে, দিস ইজ মুন, যখন চাঁদে চলে যাচ্ছে, দেখো তার চাঁদেও কিন্তু তার ওয়েট কিন্তু হচ্ছে, তার মাস কিন্তু 50 কেজি। অর্থাৎ মানুষের বা কোনো কিছুর ভর কিন্তু পরিবর্তন হচ্ছে না। পৃথিবীতেও ভর 50 কেজি, চাঁদেও ভর 50 কেজি, কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, ওই মানুষটার ওয়েট কিন্তু অনেকটাই কমে গিয়ে হয়ে গেল প্রায় 80 নিউটন। নিয়ার অ্যাবাউট 1/6 হয়ে গেল ওয়েটটা। এখানে 490 নিউটন ছিল, ওখানে হয়ে গেল 80 নিউটন, নিয়ার অ্যাবাউট 1/6 অফ দ্য ওয়েট অফ দ্য আর্থ। সুতরাং বস্তুর ওজন পরিবর্তনশীল, ভর কিন্তু অপরিবর্তনশীল, এটা মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। নাও এবারে আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে মোমেন্টামের উপর। মোমেন্টামের উপর যে প্রশ্নটা করা হয়েছে, সেই প্রশ্নটাতে কি বলা হয়েছে? সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ এন অবজেক্ট হ্যাভিং মাস অফ 14 কেজি এন্ড ভেলোসিটি 28 মিটার পার সেকেন্ড। এটা 2021 সালের আরআরবিতে এসছে। আমরা বুঝবো, আগে বুঝে নেবো যে মোমেন্টাম কি। মোমেন্টামকে বাংলায় বলছে ভরবেগ, অর্থাৎ ভর এবং বেগের গুণফল হচ্ছে মোমেন্টাম। দিস ইজ মোমেন্টামের ফর্মুলা, ভর ইন্টু বেগ ইজ ইকুয়ালস টু মোমেন্টাম, মাস ইন্টু ভেলোসিটি ইজ টু মোমেন্টাম। তাহলে আমাদেরকে যদি মোমেন্টাম বের করতে বলে, তাহলে আমাদের জানতে হবে কোন বস্তুর ভর কত এবং বস্তুটা কত বেগে ছুটছে। খুব সিম্পল। প্রশ্ন কি দিয়েছে 2021 সালের আরআরবিতে? বলছে কোনো একটা বস্তুর বলছে মোমেন্টামটা বের করে বলো, যেখানে বস্তুটার ভর হচ্ছে 14 কেজি এবং বস্তুটা 28 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে ভর এম ইজ ইকুয়ালস টু 14 কেজি এবং বস্তুটার ভ্যালোসিটি হচ্ছে 28 মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে এর মোমেন্টাম কত হবে? খুব সিম্পল, 28 ইন্টু 14 গুণ করে দিলেই আমরা কিন্তু মোমেন্টাম পেয়ে যাব, যেখানে মোমেন্টামটা হয়ে যাবে 392 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। 392 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা খুব সিম্পলভাবে কিন্তু আমরা এটা করতে পারলাম, রাইট? তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে এবং নেক্সট টাইমও আসবে, এ নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে যে
খুবই ইন্টারেস্টিং এবং খুবই কি বলবো যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভ্যালোসিটি। এই ফর্মুলার উপর প্রশ্ন আছে। ভ্যালোসিটিটা কি? এখানে দেখো বলা হচ্ছে ভ্যালোসিটি হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বিষয়টা একটু বুঝতে হবে। এখানে ভি হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি, এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এবং টি হচ্ছে টাইম। ব্যাপারটা কি? ধরো কোনো একটা গাড়ি স্থির অবস্থায় আছে, গাড়িটা স্টার্ট দিল, স্টার্ট দিয়ে অ্যাক্সেলারেটরে পা দেওয়া হলো, গাড়িটা ছুটতে শুরু করলো। তাহলে গাড়িটা স্থির অবস্থায় ছিল, তার তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ধরো 0। গাড়িটাকে 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে যখন অ্যাক্সেলারেটরে পা দেওয়া হচ্ছে, গাড়িটা আস্তে আস্তে স্পিড নিচ্ছে। গাড়িটার 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পর গাড়িটার দেখা একটা নতুন ভেলোসিটি তৈরি হলো, একটা নতুন বেগ তৈরি হলো। আমি ধরলাম সেটা 30 কিলোমিটার পার সেকেন্ড, 30 কিলোমিটার পার আওয়ার হতে পারে, 40 কিলোমিটার পার আওয়ার হতে পারে, কোনোটা ভেলোসিটি সে নিল গাড়িটা। তাহলে এই যে গাড়িটা মানে নতুন একটা ভেলোসিটি নিল, এটাকে আমরা বলতে পারি ফাইনাল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি একটা আছে যখন গাড়িটার পথ, এবং মানে একটা নির্দিষ্ট টাইম পর তার ভেলোসিটি যখন বাড়ছে, তখন তার একটা ফাইনাল ভেলোসিটি তৈরি হচ্ছে। এই ফর্মুলাটার উপর বেস করে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। যেমন 2018 সালে যে প্রশ্নটা এসেছিল, আমরা একটা এক্সাম্পল নিয়েছি। সেটা কিরকম? একটা কার বলছে অ্যাক্সিলারেট করছে, অর্থাৎ কারটা ত্বরণে চলছে। অ্যাক্সিলারেটের মানে হচ্ছে এখানে এ, অ্যাক্সিলারেশন করছে। গাড়িটার প্রথমে বলা হয়েছিল গাড়িটার ফার্স্ট ভ্যালোসিটি ছিল 18 কিলোমিটার পার আওয়ার, তার গাড়িটার ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল 18 কিলোমিটার পার আওয়ার। গাড়িটার 5 সেকেন্ড পরে ফাইনাল ভ্যালোসিটি দাঁড়িয়ে গেল 72 কিলোমিটার পার আওয়ার। ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। কত পরে হলো? 5 সেকেন্ড পরে হলো। তাহলে আমরা ইনিশিয়াল ভেলোসিটি পাচ্ছি 18 কিলোমিটার পার আওয়ার, ফাইনাল ভেলোসিটি পাচ্ছি 72 কিলোমিটার পার আওয়ার, টাইম 5 সেকেন্ড। জানতে চেয়েছে অ্যাক্সিলারেশনটা কত, অর্থাৎ গাড়িটা কত ত্বরণে চলছে, অর্থাৎ এর ভ্যালুটা জানতে চেয়েছে। দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য কোশ্চেন। ভেরি ভেরি ইজি কোশ্চেন, কিচ্ছু নেই, আমরা সিম্পল ফর্মুলাতে ফেলে দিচ্ছি। অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। এখানে যেহেতু অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে দিয়েছে, তাই তোমাকে কিন্তু ভ্যালোসিটিগুলোকেও কিন্তু মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। তাহলে দেখো ইউ কত? ইউ ছিল বা ইনিশিয়াল ভেলোসিটি 18 কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করবো। কি করে করবো? 18 ইন্টু 1000 মিটার হয়ে গেল। আর আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটাকে 3600 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব মিটার পার সেকেন্ড। সিম্পল সিম্পল সিম্পল। 5 মিটার পার সেকেন্ড, গল্প চুকে গেল। এটা হয়ে গেল ইনিশিয়াল ভেলোসিটি। এবার আমাদের দেখতে হবে ফাইনাল ভেলোসিটি কত। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা বলছি 5 মিটার পার সেকেন্ড। নাও ফাইনাল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি তোমরা আমাকে বের করে বলবে ফাইনাল ভেলোসিটি কত হবে। ফাইনাল ভেলোসিটি হবে ভি ইজ ইকুয়ালস টু 72 কিলোমিটার পার সেকেন্ড, মানে হচ্ছে এর 72 কিলোমিটার পার আওয়ার, মানে 4 গুণ হয়েছে, হবে 20 মিটার পার সেকেন্ড, রাইট? ফাইনাল ভেলোসিটি। তাহলে ফাইনাল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে 5 সেকেন্ড, রাইট? তাহলে বলেছে অ্যাক্সিলারেশন কত হবে? ভি সমান ইউ প্লাস এটি। ভি হচ্ছে 20, ইউ হচ্ছে 5, এ হচ্ছে টাইম হচ্ছে 5 সেকেন্ড। সো এ কত বের করতে বলেছে? তাহলে এ হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবসময় ভ্যালোসিটি হয় কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ারে হয়। সো দিস ইজ দ্য অ্যান্সার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার হিয়ার। ভেরি ভেরি সিম্পল, জাস্ট ফর্মুলাতে ফেলে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। আমি সবকটা অঙ্কগুলো করবো না, আমি শুধু তোমাদেরকে কিন্তু ফর্মুলাগুলো আস্তে আস্তে বলে দেবো। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা করলে তোমরা খুব ইজিলি এই ধরনের প্রশ্নের সলিউশন করতে পারবে। কিন্তু এই কটা ফর্মুলা, যে কটা ফর্মুলা আমি বলছি, তোমাদের কিন্তু মেনলি এখান থেকেই প্রশ্ন আসে। পরবর্তী যে প্রশ্নটা দেখো দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে যে ফর্মুলার উপর, সেই ফর্মুলাটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনস সেকেন্ড ল। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে বল বা ফোর্সের ফর্মুলা বলা হয়েছে। কি বলা হয়েছে? ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। বল হচ্ছে ভর ইনটু তোমার ভর ইনটু অ্যাক্সিলারেশন। খুব সিম্পল। এই ধরো কোনো একটা বস্তুকে একটা লোক ঠেলছে, যখন একটা বল প্রয়োগ করে ঠেলছে, যখন বস্তুটাকে বল প্রয়োগ করে ঠেলা হচ্ছে, বস্তুটা আস্তে আস্তে তার গতিবেগ বাড়ছে, অর্থাৎ বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, বস্তুটা যদি ভর জানা থাকে, বস্তুটা কত ত্বরণ যদি জানা থাকে, তাহলে আমরা কত ফোর্সে বস্তুটাকে ঠেলছি, সেই ফোর্সটা আমরা বের করতে পারবো ফ্রম নিউটন সেকেন্ড ল অফ মোশন। তাহলে দেখো এখানে খুব সিম্পল, কোনো একটা অবজেক্টটা হচ্ছে তোমার লেটসে ভর বলা আছে তোমার লেটসে
দু কেজি, তাহলে অবজেক্টের মাস হচ্ছে 2 কেজি। অবজেক্টটার অ্যাক্সিলারেশন বলা হচ্ছে তোমার এ ইজ ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড, তাহলে বলা হচ্ছে এই বস্তুটাতে কত ফোর্স প্রয়োগ করা হচ্ছে। ফোর্স ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে এখানে 2 কেজি, ফোর্স হচ্ছে আর অ্যাক্সিলারেশন হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 8 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা জানি ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এসআই ইউনিট নিউটন, সুতরাং অ্যান্সার হয়ে যাবে 8 নিউটন। দিস ইজ দ্য অ্যান্সার। ভেরি ভেরি সিম্পল। তোমরা যদি একটুকু জিনিসগুলোকে খেয়াল রাখো, তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কর ইজিলি অ্যান্সার করে আসতে পারবে, আদারওয়াইজ তোমাদের অসুবিধা হতে পারে। নাও এই অঙ্কটা কিন্তু একটু কম্পারেটিভ টাফ আমি বলবো। এই অঙ্কটা হচ্ছে বেসিক্যালি গ্র্যাভিটেশন বা অভিকর্ষ এই চ্যাপ্টারের উপর অঙ্কটা এসেছে। এখানে যে প্রশ্নটা এসেছে বেসিক্যালি 2018 সালের প্রশ্ন দিয়েছি, কিন্তু এটা অনেকবার তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। এইখানে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের উপর প্রশ্নটা এসেছে। ফর্মুলাটা একটু জেনে রাখো। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এখানে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি, এবং তোমার এই জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, এবং আর হচ্ছে রেডিয়াস। খুব সিম্পল ভাষায় বলতে গেলে ধরো যদি পৃথিবীতে জি বের করতে হয়, আমরা জানি পৃথিবীতে জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট স্টিল সেটা এখান থেকেও ডিরাইভ করা যায়। পৃথিবীতে যদি জি বের করতে হয় তাহলে আমাদের কিন্তু পৃথিবীর মাস, পৃথিবীর যে আর মানে রেডিয়াস সেটা আমাদের জানতে হবে, কেন্দ্র থেকে পৃথিবীর যে রেডিয়াস সেটা জানতে হবে। এইগুলো জানলে কিন্তু আমরা, এবং গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের একটা অভিকর্ষীয় ধ্রুবকের একটা ধ্রুবক ভ্যালু আছে, সেটা জানলে আমরা পৃথিবীতে জি এর ভ্যালু বের করতে পারবো, বা আমরা যে কোনো জায়গাতে চাঁদও বের করতে পারবো, আমরা মঙ্গল গ্রহে বের করতে পারবো, আমরা নেপচুনে বের করতে পারবো, প্লুটোতে বের করতে পারবো, যে কোনো গ্রহতে আমরা কিন্তু সেই গ্রহের জি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে জি এর ভ্যালুর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এই মাস এবং রেডিয়াস, কারণ এই যে ক্যাপস জি যেটা, এটা কিন্তু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা অভিকর্ষজ ধ্রুবক, এটা কিন্তু সব সময় কনস্ট্যান্ট হয়, ধ্রুবক, এটা কিন্তু কোথাও চেঞ্জ হয় না। তাহলে প্রশ্ন যেরকম দেয় সেটা হচ্ছে, ধরো এই প্রশ্নটা যেটা দিয়েছে, দ্য রেডিয়াস অ্যান্ড মাস অফ এ প্ল্যানেট আর হাফ অফ দ্য আর্থস রেডিয়াস অ্যান্ড মাস। তাহলে বলেছে হোয়াট উইল বি দ্য জি ভ্যালু অফ দ্য জি অন দিস প্ল্যানেট। লেটস সে তোমাদেরকে ধরো এই ভদ্রলোক এই নতুন গ্রহটাতে চলে গেছে, এই গ্রহটার বলা হচ্ছে এই গ্রহটার ভর হচ্ছে পৃথিবীর ভরের অর্ধেক, এবং গ্রহটার যে রেডিয়াস সেটাও বলা হচ্ছে পৃথিবীর রেডিয়াসের অর্ধেক। তাহলে বলছে এই নতুন গ্রহতে জি এর ভ্যালু কত হবে। দেখো কিভাবে এই ধরনের অঙ্ককে সলিউশন করতে হয়, খুব সিম্পল হবে। দেখো এই ধরনের অঙ্কের সলিউশন তোমরা কিভাবে করবে, ভেরি ভেরি সিম্পল। ধরে নাও এইটা তো পৃথিবী, এটা পৃথিবী। ধরে নাও পৃথিবীতে জি এর ভ্যালু হচ্ছে জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, আমি ধরে নিলাম, যেখানে পৃথিবীর ভর হচ্ছে এম, পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, আমি ধরে নিলাম, সরি এটা স্মল আর করে দিচ্ছি, স্মল আর, রাইট। আর এই যে নতুন গ্রহটা আমি ধরলাম, এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে জি ডট, তো এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তো ফিক্স থাকবে, কিন্তু এখানে ভর হয়ে যাচ্ছে, আমি ধরছি এম ডট, এবং এখানে কিন্তু তোমার রেডিয়াসটা হয়ে যাচ্ছে আর ডট, রাইট। এবারে দেখো আমরা খুব সিম্পল ওয়েতে জানি যে নতুন গ্রহতে ভরটা পৃথিবীর ঘরের অর্ধেক, নতুন গ্রহতে তার রেডিয়াসটা পৃথিবীর রেডিয়াসের অর্ধেক। তাহলে জি ডটের ভ্যালুটা কত দাঁড়াবে, জি ডট সমান হচ্ছে জি ইন্টু এম বাই টু ডিভাইড বাই আর বাই টু তার হোল স্কোয়ার। খুব সিম্পল, আর ডটের জায়গায় আমি আর বাই টু পুট করলাম, এম ডটের জায়গায় আমি এম বাই টু পুট করলাম। অ্যান্সার কত বেরিয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, জি ইন্টু যেটা হচ্ছে এম বাই টু ইন্টু 4/r², রাইট। তাহলে যেটা হবে জি ডট সমান হবে 2 ইন্টু জি এম বাই আর স্কোয়ার, মানে হচ্ছে 2g, অর্থাৎ নতুন যে গ্রহটা, এই গ্রহটাতে জি এর ভ্যালু হবে পৃথিবীর জি এর ভ্যালুর দুগুণ। তাহলে পৃথিবীতে জি এর ভ্যালু কত আমরা জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই নতুন গ্রহটাতে জি এর ভ্যালু হবে 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 ইন্টু দ্য ভ্যালু অফ দ্য জি অফ আর্থ। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, পরবর্তী যে ফর্মুলার থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ভেরি ভেরি সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেল, এটা হিট অ্যান্ড টেম্পারেচারের ফর্মুলা। এদের মধ্যে কি রিলেশন, সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশন যেটা হচ্ছে সেটা খুবই সিম্পল, দ্যাট ইজ সি ইজ ইকুয়ালস টু 273, কে ইজ ইকুয়ালস টু বা
টেম্পারেচারকে বা ক্যালভিন ইজ ইকুয়ালস টু 273 প্লাস সেলসিয়াস ডিগ্রি, রাইট? খুব সিম্পল। দেখো ধরো আমরা জানি যে লেটস সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন জলটা বরফে পরিণত হয়, সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে কিন্তু যদি আমরা ক্যালভিনে কনভার্ট করি সেটা হয়ে যাবে 273 ক্যালভিন। যোগ করে দিলেই হবে 273 প্লাস 0, তাহলে 273 ক্যালভিন, রাইট? যদি ধরা যায় জল কত ডিগ্রিতে ফুটছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ফুটছে, তাহলে তার ক্যালভিনে কনভার্ট করলে সেটা হয়ে যাবে 373। 100 প্লাস 273 373 ইজ ভেরি ভেরি সিম্পল। এখানে যে প্রশ্নটা করেছে যেটা 2021 সালে তোমাদের পড়েছে, অ্যাট হুইচ টেম্পারেচার ইজ দ্য ডেনসিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম, ভেরি ভেরি সিম্পল। আমাদের এইটুকু জানতে হবে যে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় আমরা সকলেই জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি জলের ঘনত্ব ম্যাক্সিমাম হয়, তাহলে সেটা যদি আমরা ক্যালভিনে প্রকাশ করি সেটা হয়ে যাবে 273 প্লাস 4 মানে 277 ক্যালভিন। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, 277 ক্যালভিন ইজ দ্য অ্যান্সার, ঠিক? পরবর্তী আরেকটা প্রশ্ন এখান থেকে এসেছে, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি ধরনের সম্পর্ক। এটাও খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা হচ্ছে C/5 - 32/9। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। খুব সিম্পল। দেখো লেটস সে ধরো জল কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তোমার বরফে পরিণত হয়। আমরা জানি, একটু আগেই দেখলাম, জল তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বরফে পরিণত হয়। যদি আমরা এই সেন্টিগ্রেডটাকে যদি আমরা ফারেনহাইটে ক্যালকুলেট করি, সেটা দাঁড়িয়ে যাবে 32 ডিগ্রি ফারেনহাইট। কি ফর্মুলায় ফেলা হয়েছে? ফর্মুলা হচ্ছে C/5 - 32/9। সেটাই কিন্তু এখানে প্রশ্নটা পড়েছে। হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার? ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার হচ্ছে জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ফ্রিজ হয়ে যায়, মানে বরফে পরিণত হয়। তাহলে দেখো সিম্পল ক্যালকুলেশন করে দেখো 32 বেরোচ্ছে কিনা। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 32 ডিগ্রি ফারেনহাইট। কি করে বেরোচ্ছে? 0/5 সমান হচ্ছে আমাদেরকে ফারেনহাইটে বের করতে হবে F - 32/9। তাহলে দেখো যদি 0/5 হয়, এটা তো গোটাটাই 0 হয়ে গেল, এটাও 0, মানে তোমার ক্যালকুলেশন করলে দেখো F সমান পাতি বেরিয়ে যাবে 32। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট। খুব সিম্পল, খুব সিম্পল। যদি এটা প্রশ্ন আসে জল কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলটা ফুটতে থাকে, তাহলে অ্যান্সার হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেটাকে যদি আমরা ফারেনহাইটে ক্যালকুলেট করি সেটা কিন্তু এই ফর্মুলাতে ফেলে দিলেই বেরিয়ে যাবে 212 ডিগ্রি ফারেনহাইট। ভেরি সিম্পল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ভীষণ পড়ছে, এবং তোমাদের কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসতেই পারে, এতে কোনো ডাউট নেই। এরপর তোমাদের প্রশ্নটা যে চ্যাপ্টার থেকে আমি দেখেছি খুব বেশি দিচ্ছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি কিন্তু চ্যাপ্টার অফ কারেন্ট এন্ড ইলেকট্রিসিটি। কারেন্ট এবং ইলেকট্রিসিটি থেকে একটা জায়গা থেকে তোমাদের খুব প্রশ্ন দেয়, সেটা হচ্ছে রোধ থেকে, রেজিস্ট্যান্স থেকে। যখন অনেকগুলো রোধকে সিরিজে রাখা হয়, শ্রেণীতে রাখা হয়, তখন সেই রোধগুলোর যোগফল হচ্ছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যেমন এখানে R1 R2 R3 তিনটা রোধকে আমরা সিরিজে রেখেছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R1 প্লাস R2 প্লাস R3। আর যদি সেগুলোকে এরকম প্যারালালি রাখা হয়, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয়ে যাবে, এখানে ফর্মুলা দেওয়া আছে, সেটা হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। যদি আরও রোধ রাখা হয় তাহলে আরও তোমাদেরকে নিতে হবে। এখানে তিনটে বলা হয়েছে, তাই তিনটে নিলাম। এখানে যে প্রশ্নটা দিয়েছে এটা 2021 সালে তোমাদের এসেছে, সেখানে বলছে তিনটা রেজিস্ট্যান্স, ঠিক এইভাবে তিনটা রেজিস্ট্যান্সকে প্যারালালি রাখা হয়েছে, প্যারালালি কানেক্ট করা হয়েছে, 3 ওহম 6 ওহম 9 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, মানে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে, কত হবে? খুবই সিম্পল। তাহলে আর ইকুইভ্যালেন্টটা হয়ে যাবে এখানে 1/3 প্লাস 1/6 প্লাস 1/9। খুব সিম্পল। এবার আমাদেরকে তো একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কি করে করা যায় একটু দেখা যাক। তাহলে 3 6 9 আমাদের নিচে হয়ে গেল 18, 3 6 6 3 প্লাস 2 মানে 11/18। তাহলে আমাদেরকে বের করতে বলেছে আর ইকুইভ্যালেন্ট কত হবে। আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, এটাকে উল্টে দিতে হবে, 18/11। দিস ইজ দ্য অ্যান্সার, 18/11 হচ্ছে অ্যান্সার। কোথায় আছে? অ্যান্সার হচ্ছে বি। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রচুরবার পড়তে পারে। সিরিজের প্রশ্ন তো আরো ইজি হবে, বাট এই মানে জেনারেলি তোমাদের দেখেছি আমি প্যারালাল থেকে প্রশ্ন দেয়। এবারে যে প্রশ্নটা আমাদের যে পয়েন্ট থেকে আমাদের প্রশ্নটা দিচ্ছে, সেটাও আরেকটা ইলেকট্রিসিটির পয়েন্ট, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, এটা আমাদের প্রবাবলি এটাই আমাদের 8 নাম্বার ফর্মুলা যেটা আছে, P ইজ ইকুয়ালস টু VI, পাওয়ার ইজ ইকুয়ালস টু ভোল্ট ইনটু কারেন্ট। এই জায়গা থেকে প্রশ্নটা আছে। খুব সিম্পল। দেখো কি ধরনের প্রশ্ন আছে। ধরো এইটা একটা লাইট, ধরো এইটা একটা লাইট, এই লাইটটা তো আমাদের আলো দিচ্ছে, এই লাইটটা তো আমাদের আলো দিচ্ছে।
চলো এক সেকেন্ড, এই লাইটটা তো আমাদের আলো দিচ্ছে, তাহলে এই লাইটটা যে আলো দিচ্ছে তার লাইটটা নিশ্চয়ই বাল্বের একটা ওয়াট আছে, এই বাল্বটার যে ওয়াট সেটা হচ্ছে বাল্বের পাওয়ার, তাহলে বাল্বটার ওয়াট কত, P = 60 ওয়াট, যেটা এখানে দেওয়া আছে। এবং এই লাইটটা একটা জায়গা থেকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, যে জায়গা থেকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার একটা ভোল্টেজ আছে, একটা ভোল্টেজ জায়গা থেকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, ভোল্টেজটা এখানে দেওয়া আছে 120 ভোল্ট। তাহলে আমাদের খুব সিম্পল বলছে, তাহলে এই সার্কিটটার থ্রু দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, খুব সিম্পল, আমরা ফর্মুলায় ফেলে দেবো P = VI। P = VI যদি হয় তাহলে এখানে P হচ্ছে 60 ভোল্ট, ভোল্টেজ হচ্ছে 120, P হচ্ছে 60 ওয়াট, ভোল্টেজ 120 ভোল্ট, I কত, I হচ্ছে কিন্তু 60 বা 120 0.5 এম্পিয়ার। সো হিয়ার I = 0.5 এম্পিয়ার। এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এখানে যে প্রশ্নটা দিয়েছে সেটা আর একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন। এখানে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক কারেন্ট হোয়েন জেনারেটর অফ 220 ভোল্ট আউটপুট। আমাদের জেনারেটর হোক যাই হোক, আউটপুট 220 ভোল্ট বলা আছে, মানে V = 220 ভোল্ট বলা আছে, কানেক্টেড উইথ এ মোটর অফ 1100 ওয়াট পাওয়ার। তাহলে মোটরটা যে কোনো কিছু হোক, মোটরটার পাওয়ার হচ্ছে 1100 ওয়াট। তাহলে জানতে চেয়েছে যে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক কারেন্ট, তোমাকে জানতে চেয়েছে I এর ভ্যালু কত। তাহলে P = V × I, 1100 ওয়াট 220 × I কত হবে, I = 5, তাহলে I = 5 এম্পিয়ার। অ্যান্সার ইজ দ্য 5, অ্যান্সার ইজ সি, 5 এম্পিয়ার। এই ধরনের প্রশ্ন তোমরা ইজিলি যে কোনো টাইমে করতে পারবে, এতে কোনো জটিলতা নেই, এবং এই ধরনের প্রশ্ন অলওয়েজ তোমরা করতে পারবে, জাস্ট ইউ হ্যাভ টু কিপ দিস ফর্মুলা সিম্পল, রাইট। আচ্ছা, তো এবার আমরা যেটা যাবো, সরি এটা মধ্যে 9 নাম্বার ছিল, 8 নাম্বারটা অলরেডি রেজিস্ট্যান্সটা আমি বলে দিচ্ছি, দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং ফর্মুলা। খুব বেশি প্রশ্ন আছে 8 নাম্বার বা রেজিস্ট্যান্সের ফর্মুলা থেকে। এবার আজকে আমাদের 10 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে এই অপটিক্স মানে আমাদের যে আলো বিজ্ঞান থেকে আমি দেখেছি শুধু এই একটা জায়গা থেকে তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিচ্ছে, সেটা হচ্ছে পাওয়ার অফ দ্য লেন্স থেকে। খুব সিম্পল, এটা ধরো কোনো একটা লেন্স, অনেক সময় তোমাদের প্রশ্ন আসে এই লেন্সটার পাওয়ার কত। এই লেন্সের পাওয়ারের ফর্মুলা যেটা সেটা হচ্ছে P = 1/f, যেখানে f হচ্ছে, এটা হচ্ছে ফোকাল লেংথ, f ইজ দ্য ফোকাল লেংথ, ঠিক আছে। এই জায়গা থেকে তোমাদের প্রশ্নটা আসে, তাহলে P = 1/f, দিস ইজ দ্য ফর্মুলা। P ইজ দ্য পাওয়ার অফ দ্য লেন্স, এবং পাওয়ার অফ দ্য লেন্স অলওয়েজ ক্যালকুলেটেড ইন D, তার ইউনিট হচ্ছে D ফর ডায়োপ্টার, ঠিক আছে। ইফ এ লেন্স যে ফোকাল লেন্থ 25 সেন্টিমিটার, তাহলে এফ হচ্ছে 25 সেন্টিমিটার বলছে, তাহলে পাওয়ার কত, তাহলে 1/25, রাইট। এবারে দেখো এই ওয়ান মানে এটা অ্যাকচুয়ালি তোমার হবে মিটারে, তো আমাদেরকে সবসময় যেহেতু নিচে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এই ওয়ানটা হয়ে যাবে কিন্তু 1 × 100, তোমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তাহলে 100/25 এটা হয়ে যাবে। কি হলো বুঝতে পারলে, P = 1/f, এখানে 1/f মিটারে দেওয়া আছে, যেহেতু তোমার এখানে ফোকাল লেন্থটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাই তোমাকে কিন্তু এই ওয়ানটা হচ্ছে 1 মিটার অ্যাকচুয়ালি, এটাকে তাহলে তোমাকে 100 সেন্টিমিটার করতে হবে, তাহলে ফর্মুলাটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে P = 100/f সেন্টিমিটারে হলে, ঠিক আছে। মিটার হলে 1/f, সেন্টিমিটারে হলে 100/f, ঠিক আছে। তাহলে 100/25 সমান হচ্ছে 4, তাহলে পাওয়ার ইজ দ্য 4 ডায়োপ্টার, হিয়ার 4 ডায়োপ্টার ইজ দ্য অ্যান্সার। সো এই যে 10টা ফর্মুলা আমি তোমাদের বললাম, তোমরা পরীক্ষা দিতে গিয়ে মিলিয়ে নিও, এই 10টা ফর্মুলা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কমন আসবে, এই 10টা ফর্মুলার উপরেই কিন্তু তোমাদের প্রশ্ন পড়ে। যদি তোমাদের মনে হয় যে আদার্স যে পার্টগুলো রয়েছে, লেটস সে কেমিস্ট্রি, লেটস সে বায়োলজি, এখান থেকে কি ধরনের ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলো তোমাদের পরীক্ষার জন্য দেখিয়ে দেবে, তোমাদের যদি মনে হয় তোমরা ডেফিনেটলি জানাবে। আমি কেমিস্ট্রি, বিশেষ করে কেমিস্ট্রি আমার খুব প্রিয় একটা জায়গা, আমি কেমিস্ট্রির উপরও তোমাদের যে কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশন আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।